স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশান নিয়েছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্সে দুটি পেপার পড়তে হয়, একটি ডিএসসিসি পেপার, আরেকটি হচ্ছে এসিসি পেপার। এবং আজকের ক্লাসে আমি এসিসি পেপারের মোস্ট ইম্পর্টেন্ট দুটি 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এবং এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় নিশ্চিত কমন পাবে। আজকে ক্লাসে যে দুটি প্রশ্ন আলোচনা করছি, একটি প্রশ্ন 2024 সালে পরীক্ষায় এসেছে এবং আরেকটি প্রশ্ন 2023 সালে পরীক্ষায় এসেছে। এবং তোমরা যারা কলেজে ক্লাস করছো, তোমরা জানো যে তোমাদের এফআইআর সম্পর্কে পড়ানো হচ্ছে এবং এফআইআর লেখার খসড়া অর্থাৎ এফআইআর লেখার পদ্ধতি সম্পর্কে তোমাদের কিন্তু পড়ানো হচ্ছে। এবং আজকে ক্লাসটা যদি তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নাও, তাহলে এই এফআইআর লেখা নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। এফআইআর দিয়ে যতই প্রশ্ন আসুক তোমরা করে আসতে পারবে। যেমন এফআইআর কাকে বলে, এফআইআর, জিরো এফআইআর বলতে কি বোঝো, তারপরে তোমরা তারপরে প্রশ্ন পাবে যেটা, সেটা হচ্ছে এফআইআর এবং জেনারেল ডায়েরির মধ্যে পার্থক্য কী এবং এফআইআর কিভাবে লিখতে হয়। অর্থাৎ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তার আগে এই যে এসিসি পেপার, এটার কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমাদের মনে করাবো। এই পেপারটা 50 নম্বরের পরীক্ষা, দুটি 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে পরীক্ষায় এবং 2 নম্বরের 5টা ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ টাইপ প্রশ্ন থাকবে। এবং তোমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে। চলো এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো বুঝে নাও। তোমাদের এসিসি 1 পেপার যেটা আছে, পেপারের নাম ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগাল লিটারেসি। 20 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকেই থাকছে আজকে দুটি প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন যেটা 2024-এ এসেছে, এফআইআর কাকে বলে, এফআইআর, জিরো এফআইআর বলতে কি বোঝো এবং কলেজ থেকে বাড়ি ফেরার পথে তোমার আধার কার্ড হারিয়ে যায়, এই বিষয়ের উপর ভিত্তি করে একটি এফআইআরের খসড়া লেখো। আর এই এফআইআর দিয়ে প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় অতি অবশ্যই আসবে। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের সুরক্ষা এবং আইনি অধিকার সুনিশ্চিত করা পুলিশ প্রশাসন ও বিচার ব্যবস্থার অন্যতম প্রধান কাজ। ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো পুলিশের কাছে অপরাধ বা হারানো অভিযোগ দায়ের করা। আর এই আইনি প্রক্রিয়ার সূচনা হয় একটি আনুষ্ঠানিক অভিযোগের মাধ্যমে, যা আইনি পরিভাষায় এফআইআর নামে পরিচিত। সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ এবং তদন্তের স্বার্থে আধুনিক যুগে পুলিশ প্রশাসন এই এফআইআর এফআইআর এবং জিরো এফআইআরের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারণার উদ্ভব হয়েছে। প্রথমে এফআইআর কাকে বলে। এফআইআরের পুরো কথা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ প্রাথমিক তথ্য বিবরণী। ভারতের ফৌজদারি কার্যবিধি অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 154 নম্বর ধারা এবং বর্তমানে নতুন আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি, যেটাকে বলা হচ্ছে বিএনএসএস এর 173 নম্বর ধারা অনুযায়ী কোনো ধাতব্যযোগ্য অপরাধ ঘটার পর সর্বপ্রথম যে খবর বা তথ্য পুলিশের কাছে আসে তাকেই এফআইআর বলা হয়। সহজ কথায়, যখন কোনো ব্যক্তি অপরাধের শিকার হন বা কোনো অপরাধ ঘটতে দেখেন, তখন তিনি থানায় গিয়ে যে লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করেন এবং ডিউটি অফিসার তার একটি নির্দিষ্ট নথিতে লিপিবদ্ধ করেন, সেটাই এফআইআর। এটি তদন্তের ভিত্তিপ্রস্তর। এফআইআর নথিভুক্ত হওয়ার পরেই পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘটনার তদন্ত শুরু করতে পারে এবং প্রয়োজনে ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেপ্তারও করতে পারে। এবারে এফআইআর ইলেকট্রনিক এফআইআর কি দেখো। ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশ ব্যবস্থাকে আরও নাগরিক বান্ধব করার উদ্যোগ হলো এফআইআর বা ইলেকট্রনিক এফআইআর।
এটি হলো ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার একটি আধুনিক পদ্ধতি। সাধারণ চুরি, গুরুত্বপূর্ণ নথি যেমন প্যান কার্ড, মোবাইল, আধার কার্ড, পাসপোর্ট হারিয়ে যাওয়ার মতো ঘটনা, যেখানে অবিলম্বে কাউকে গ্রেপ্তার করার বা ঘটনাস্থলে পুলিশের ছুটে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে নাগরিকদের সশরীরে থানায় না গিয়ে রাজ্য পুলিশের নির্দিষ্ট পোর্টালে বা অ্যাপের মাধ্যমে এফআইআর দায়ের করার সুযোগ দেওয়া হয়। এর ফলে নাগরিকদের সময় বাঁচে, পুলিশের কাজে স্বচ্ছতা আসে এবং অভিযোগ নথিভুক্ত করতে পুলিশ অনীহার দেখো অনীহার মতো সমস্যা এড়ানো সম্ভব হয়, পুলিশই অনীহার মতো সমস্যা এড়ানো সম্ভব হয়। এবারে জিরো এফআইআর কি, দেখো জিরো এফআইআর হলো আইন ব্যবস্থার এমন একটি যুগান্তকারী পদক্ষেপ যেখানে কোনো অপরাধের শিকার হওয়া ব্যক্তি যে কোনো থানায় অভিযোগ দায়ের করতে পারে, তা ঘটনাটি ওই নির্দিষ্ট থানার এখতিয়ারের মধ্যে ঘটুক বা না ঘটুক। আর সাধারণ এফআইআরের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সিরিয়াল নম্বর থাকে, কিন্তু এক্ষেত্রে যেহেতু ঘটনাটি অন্য থানার অন্তর্গত, তাই অভিযোগকে প্রাথমিকভাবে 0 নম্বর দিয়ে নথিভুক্ত করা হয়। একে জিরো এফআইআর বলা হয়। 2012 সালের নির্ভয়া কাণ্ডের পর বিচারপতি JS বর্মার কমিটির সুপারিশে এই ব্যবস্থাটি জোরালো করা হয়। এর মূল উদ্দেশ্য হলো পুলিশ যেন সীমানার অজুহাত দেখিয়ে অভিযোগ নিতে অস্বীকার না করে। অভিযোগটি জিরো হিসাবে গ্রহণ করার পর পুলিশ সেটিকে উপযুক্ত থানায় স্থানান্তরিত করে দেয়। নারী নির্যাতন, খুন বা অত্যন্ত জরুরি ক্ষেত্রে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এটি অত্যন্ত কার্যকর। এবার এফআইআরের খসড়া কীভাবে লিখবে দেখে নাও। প্রথমেই লিখতে হবে মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক, তারপর নিজের থানার নাম, তারপরে থানা বলতে যেখানে তোমার এফআইআর করবে সেই থানার নাম, শহরের নাম বা পিনকোড, তারপরে বিষয় তো লিখতেই হবে। কলেজ থেকে ফেরার পথে আধার কার্ড হারিয়ে যাওয়ার বিষয়ে অভিযোগ দায়ের। এবারে মহাশয় বা মহাশয়া সবিনয়ে নিবেদন এই যে আমি, এখানে নিজের নাম লিখবে, পিতার নাম লিখবে, ঠিকানা লিখবে, এর একজন স্থায়ী বাসিন্দা। আমি আপনাকে জানাচ্ছি যে আজ ঘটনার তারিখ, সময় এগুলো লিখতে হবে। আনুমানিক বিকেল 4:30 সময় আমার কলেজের নাম লিখতে হবে। বাসে করে বাড়ি ফেরার পথে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র আধার কার্ড হারিয়ে যায়। সম্ভাব্য কলেজের কাছাকাছি কোনো একটা জায়গার নাম লিখবে, থেকে বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গার নাম, এর মধ্যে কোনো স্থানে কার্ডটি আমার ব্যাগ থেকে পড়ে গেছে বলে আমার অনুমান। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি কার্ডটি উদ্ধার করতে পারিনি। আমার হারিয়ে যাওয়া আধার কার্ড নাম্বারটি ছিল বলে নাম্বারও দিয়ে দেবে। আর তারপর যেহেতু আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি, তাই এর কোনো প্রকার বেআইনি অপব্যবহার রোধ করার জন্য এবং একটি নতুন আধার কার্ড বা ডুপ্লিকেট কার্ডের আবেদন করার স্বার্থে বিষয়টি আপনার থানায় আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা একান্ত প্রয়োজন। আর এমত অবস্থায় মহাশয় নিকট আমার বিনীত অনুগ্রহ করে আমার এই অভিযোগটি একটি এফআইআর বা জিডি হিসাবে গ্রহণ করে আমাকে একটি রসিদ বা স্ট্যাম্পযুক্ত অনুলিপি প্রদান করলে আমি বিশেষভাবে বাধিত থাকব। এবারে নিজের নাম, ঠিকানা লিখে দিতে হবে এইভাবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন, এটা 2023 এসেছে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এফআইআর এবং জেনারেল ডায়েরির মধ্যে পার্থক্য। এর সঙ্গেই আছে কলকাতার কলেজ স্ট্রিটে এসে তোমার সব মার্কশিটগুলি হারিয়ে যায়, এই বিষয়ের ওপর ভিত্তি করে এফআইআরের খসড়া, অর্থাৎ এফআইআর লেখার একটা খসড়া তোমাদের পরীক্ষায় পড়বে, একদমই নিশ্চিত থাকতে পারো সে ব্যাপারে। দেখো, আর আবারও একটা বিষয় মনে করাই, তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে প্রথমেই তোমাদের লিখতে হবে ভূমিকা, অর্থাৎ ইন্ট্রোডাকশন। সেখানে কি লিখবে? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাগরিকদের আইনি সুরক্ষা প্রদান করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধ সংগঠিত হলে বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেলে পুলিশকে সর্বপ্রথম জানানো প্রয়োজন। আর নাগরিকদের অভিযোগ গ্রহণ করার জন্য পুলিশের দুটি প্রাথমিক পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট বা এফআইআর এবং ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট বা এফআইআর এবং জেনারেল ডায়েরি বা জিডি। আইনি প্রক্রিয়ার সূচনা হিসাবে এই দুটি নথি গুরুত্ব অপরিসীম।
পরের পোর্শনটা দেখো, এফআইআর এবং জেনারেল ডায়েরির মধ্যে পার্থক্য। দেখো, এফআইআর এবং জেনারেল ডায়েরির মূলত পুলিশের কাছে দায়ের করা প্রাথমিক অভিযোগ হলেও আইনি দৃষ্টিকোণ থেকে এদের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। কী পার্থক্য? ভারতের ফৌজদারি কার্যবিধি বা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর 154 নম্বর ধারা অনুযায়ী যখন কোনো ধাতব্যযোগ্য অপরাধ বা কনিজেবল অ্যাফারেন্স সংগঠিত হয়, তখন পুলিশের কাছে যে প্রাথমিক বিবরণ দেয়া হয় তাকে এফআইআর বলা হয়। খুন, চুরি বা ডাকাতির মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে এফআইআর দায়ের করা বাধ্যতামূলক এবং এটি পাওয়ার পরেই পুলিশ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। অন্যদিকে পুলিশি আইন 1861 এর 44 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি থানায় একটি প্রত্যাহিক রোজ নামচা বা রক্ষণাবেক্ষণ করা হয়, যাকে জেনারেল ডায়েরি বা স্টেশন ডায়েরি বলা হয়। রোজ নামচা মানে কি, রোজ সেখানে বিভিন্ন কিছু লেখা হয়, কিছু সাধারণ কিছু অভিযোগ, কোনো কিছু হারিয়ে গেছে কারোর, এইরকম। যেমন দেখো, অধাতব্যযোগ্য অপরাধ, সাধারণ বিবাদ অথবা কোনো প্রয়োজনীয় জিনিস যেমন মার্কশিট, মোবাইল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে মূলত জিডি করা হয়। তারপরে কি, এফআইআর দায়ের করা হলে পুলিশ বিনা পরোয়ানায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু জিডির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া পুলিশ তদন্ত শুরু করতে বা কাউকে গ্রেপ্তার করতে পারে না। সহজ কথায় এফআইআর হলো অপরাধমূলক ঘটনার আনুষ্ঠানিক তদন্তের প্রথম ধাপ, আর জেনারেল ডায়েরি হলো থানায় জমা হওয়া যাবতীয় দৈনন্দিন খবরের একটি সরকারি নথিপত্র। এবার এফআইআরের খসড়াটা দেখে নাও। এবারে দেখো খসড়াটা কিভাবে লিখবে। মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক, এখানে দেখো থানার নাম লিখবে কলকাতা। বিষয় হচ্ছে কলেজ স্ট্রিটে সমস্ত শিক্ষাগত মার্কশিট হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের, এটা হচ্ছে বিষয়। মহাশয়, সবিনয়ে নিবেদন এই যে আমি, নাম আছে, পিতার নাম, ঠিকানা মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7,00,000, একজন স্থায়ী বাসিন্দা। আমি আপনাকে বিনীতভাবে জানাচ্ছি যে আজ 31শে জুলাই 2026 তারিখে আনুমানিক দুপুর 2টোর সময় আমি ব্যক্তিগত কাজে কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় গিয়েছিলাম। কাজ শেষে কলেজ স্ট্রিট বইপাড়া থেকে বাসে ওঠার সময় আমি লক্ষ্য করি আমার ব্যাগের চেন খোলা এবং আমার একটি গুরুত্বপূর্ণ ফোল্ডার ব্যাগের ভেতরে নেই। ওই ফোল্ডারের মধ্যে আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রাষ্ট্রবিজ্ঞান অনার্স বিষয়ে প্রথম থেকে চতুর্থ সেমিস্টারে পরীক্ষার সমস্ত আসল মার্কশিট ছিল। আমি তৎক্ষণাৎ কলেজ স্ট্রিট চত্বর এবং বাস স্ট্যান্ডের আশেপাশে সমস্ত জায়গায় তন্ন করে খুঁজি, কিন্তু ফোল্ডার ও মার্কশিট কোথাও খুঁজে পাইনি। আমার আশঙ্কা ভিড়ের মধ্যে ফোল্ডারটি আমার ব্যাগ থেকে পড়ে গেছে অথবা কেউ চুরি করে নিয়েছে। যেহেতু মার্কশিটগুলি আমার ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য অত্যন্ত অপরিহার্য, তাই বিশ্ববিদ্যালয় থেকে ডুপ্লিকেট মার্কশিট তোলার আবেদনের জন্য পুলিশের একটি সরকারি সংশয়পত্র আমার একান্ত প্রয়োজন। এমত অবস্থায় মহাশয়ের নিকট আমার বিনীত অনুরোধ, অনুগ্রহ করে আমার ওই লিখিত অভিযোগটিকে একটি এফআইআর বা জেনারেল ডায়েরি হিসাবে আপনার থানার নথিভুক্ত করে আমাকে একটি সিলমোহরযুক্ত রসিদ প্রদান করলে আমি আপনার প্রতি বিশেষভাবে বাধিত থাকব। ধন্যবাদ বলে নাম দিয়ে শেষ করবে, এইভাবে লিখতে হবে।